অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু টেলিফোনের পাশেই ভ্রু কুঁচকে আছে। ক্রিং ক্রিং শব্দটা থামলে তার ভ্রু মসৃণ হবে। যে টেলিফোন করেছে সে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে। মিতুর তাই ধারণা। ইদানিং খুব আজে বাজে কল আসছে। কথাবার্তার ধরন দেখে মনে হয় 9-এর ছাত্র। কুৎসিত বাক্য মুখে ঠিকমতো আসছে না, আবার বলার ইচ্ছেও আছে। মিতুর ধারণা 4-5 জনের একটা দল আছে। কুৎসিত কথা একজন বলে, অন্যরা হাতে মুখ চাপা দিয়ে ঠিক ঠিক করে হাসে। যেমন একজন বলল, আচ্ছা আপা, আপনার বুকের সাইজ কত? ব্রায়ের নাম্বার কত? 34 না 36? চারিদিকে শুরু হলো ঠিক ঠিক হাসি। এই জাতীয় একটা বাক্যই যথেষ্ট সারা দিনের জন্য মেজাজ খারাপ হয়ে থাকে। মিতু প্রতিজ্ঞা করেছে সে টেলিফোন ধরবে না। আজ যে টেলিফোন করেছে তার ধৈর্য অসীম। সে বিরক্ত হয়ে লাইন কেটে দিচ্ছে না, ধরিয়ে আছে। কিছুক্ষণ বিরতি নেয়, আবার করে। মিতু শেষটা চোখ মুখ কঠিন করে রিসিভার হাতে নিল। ওপাশ থেকে মিষ্টি এবং কোমল গলায় একটি মেয়ে বলল, এটা কি ইমান ভাইয়াদের বাড়ি? মিতু বলল, হ্যাঁ। আপনি কি? আমি ইমানের বড় বোন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমান ভাইয়া কি বাসায় আছে? তুমি একটু ধরে থাকো, আমি দেখছি ও আছে কিনা। তোমার নাম কি? নবনী। নবনী বললেই সে তোমাকে চিনবে? জি। আচ্ছা, তুমি ধরে থাকো। মিতু ইমনের ঘরে ঢুকলো। ইমান পড়ছিল। মিতুকে দেখে শুধু তাকালো, কিছু বলল না। মিতু বলল, দিনের বেলা দরজা জানালা বন্ধ করে তুই পড়িস কিভাবে? অন্ধকারে চোখে 12টা বাজবে। ইমান কিছু বলল না। প্রশ্ন না করলে সে জবাব দেয় না। এখনো তাকে কোনো প্রশ্ন করা হয়নি। মিতু বলল, চা খাবি? ইমানের চা খাবার কোনো ইচ্ছে নেই, তবুও সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইমান লক্ষ্য করেছে সে চা খেতে চাইলেই মিতু ট্রেতে করে 2 কাপ চা নিয়ে আসে। ইমানকে 1 কাপ দিয়ে নিজে 1 কাপ নেয়। চা খাবার সময়টা পা দুলিয়ে দুলিয়ে গল্প করে। মিতুর সেই গল্পগুলি হয় খুব মজার। চা খেতে ইচ্ছে না হলেও শুধুমাত্র গল্প শোনার লোভে ইমান চা খেতে চায়। মিতু আবার এসে টেলিফোন ধরল। হ্যালো, নবনী? জি আপা। ইমান তো বাসায় নেই, মনে হয় সেলুনের চুল কাটাতে গেছে। ও আচ্ছা, তাকে কি কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। নবনী নামের একটা মেয়ে টেলিফোন করেছিল, এটা বলবো নাকি কিছুই বলবো না? আচ্ছা, বলতে পারেন। আমি কি বলবো তোমাকে টেলিফোন করতে? জি না, দরকার নেই। তবুও সে হয়তো তোমাকে টেলিফোন করতে চাইবে, তখন কি নিষেধ করব? জি না, নিষেধ করারও দরকার নেই। ও কি তোমার টেলিফোন নাম্বার জানে? আমি একবার কাগজে লিখে দিয়েছিলাম। এক কাজ করতে পারো, আমাকে টেলিফোন নাম্বার দিতে পারো। ও যদি আগের নাম্বার ভুলে গিয়ে থাকে আমি দিতে পারবো। তুমি বলো, আমি লিখে নিচ্ছি। আর আমার নিজেরও টেলিফোনে কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে আমিও কথা বলতে পারি। আশ্চর্য তো, আপনার সঙ্গে আমার খুব মিল। সামনাসামনি কথা বলতে আমারও ভালো লাগে না, টেলিফোনে কথা বলতে ভালো লাগে। তাহলে তুমি নিশ্চয়ই খুব রূপবতী। একমাত্র রূপবতীদেরই সামনাসামনি কথা বলতে ভালো লাগে না। আপা, আমি খুব রূপবতী না, মোটামুটি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, এবার এসএসসি দিব। ইমনের সঙ্গে পরিচয় হলো কিভাবে? উনি তো আমার স্যার, সপ্তাহে 3 দিন আমাকে অঙ্ক করান। ও আচ্ছা, ইমন আমাদের কিছু বলেনি। স্যারকে ভাইয়া ডাকো। স্যারকে স্যার ডাকতে ভালো লাগে না, এই জন্যে ভাইয়া ডাকি। আপা, টেলিফোন নাম্বারটা লিখে রাখুন। আমার এক্ষুনি টেলিফোন ছেড়ে দিতে হবে, মা আসবে।
আমি সারাক্ষণ টেলিফোনে কথা বলি তো, এটা আমার খুবই অপছন্দের। নবনী টেলিফোন নাম্বার বলল। মিতু লিখে রাখলো না। টেলিফোন নাম্বার মনে রাখার ব্যাপারে তার ভালো দক্ষতা আছে। একবার কোনো নাম্বার শুনলে তার সারা জীবন মনে থাকে। পড়াশোনা তেমন মনে থাকে না। মিতুর ধারণা টেলিফোন অপারেটরের চাকরি সে খুব ভালো করবে। মিতু 2 কাপ চা নিয়ে ইমনের ঘরে ঢুকলো। চায়ের কাপ ইমনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তারপর তোর খবর কি? ইমন বলল, ভালো। কেমন ভালো? মোটামুটি না খুব ভালো? ইমন কিছু বলল না। মিতুর সঙ্গে সে খুব বেশি কথাবার্তায় যায় না। মেয়েটাকে তার একটু ভয় ভয় লাগে। তার সব সময় মনে হয় এই মেয়েটার সামনে যেই যায় তার সব রহস্য ফাঁস হয়ে পড়ে। মিতু কিছু বিশেষ ক্ষমতায় মনের সব কথা বুঝে ফেলে। ইমন সাহেব, তুই কি প্রাইভেট টিউশনি করিস নাকি? কাউকে তো কিছু বলিসনি। বলার কি আছে? তাও ঠিক, বলার কি আছে? কত টাকা দেয়? 1000 টাকা। মাত্র? 1000 টাকা মাত্র হবে কেন? আমার কাছে তো মাত্র বলেই মনে হচ্ছে। তোর মতো ব্রিলিয়ান্ট একজন ছাত্র বাসায় গিয়ে পড়াচ্ছিস। ওরা কি নাস্তা দেয়? হ্যাঁ দেয়। ভালো নাস্তা? ইমন বলল, এত কথা জিজ্ঞেস করছিস কেন? মিতু সেই প্রশ্নের উত্তর না দিয়ে গলা নিচু করে বলল, তোর ছাত্রী দেখতে কেমন? ইমন বলল, দেখতে ভালো। পুতুল পুতুল চেহারা? পুতুল পুতুল চেহারা কিনা আমি জানি না। কোন চেহারাকে পুতুল পুতুল চেহারা বলে? আমার দিকে দেখ, আমার চেহারা পুতুল পুতুল না। আমার মধ্যে কোনো মায়া নেই। আমি হচ্ছি কঠিন একটা মেয়ে। মিতুকে এখন সত্যি কঠিন দেখাচ্ছে। ইমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতুর চেহারার হঠাৎ এই পরিবর্তনের কারণ সে ধরতে পারছে না। মিতু নিজেও বুঝতে পারছে না সে হঠাৎ এমন রেগে গেছে কেন। নবনী নামের একটা মেয়েকে ইমন পড়ায়, এটা কি রাগের কারণ? এর মধ্যে রাগের কি আছে? ইমন পড়ার খরচ চালানোর জন্য এটা করতেই পারে, করাটা স্বাভাবিক। খবরটা গোপন রাখার জন্য কি মিতু রাগ করেছে? তাও তো নয়। গোপন করাটা ইমনের স্বভাব। কোনো কিছুই সে বলে না। তার বেশিরভাগ খবর জানা যায় অন্যের মাধ্যমে। ইমন, আজ বিকেলে কি তোর টিউশনি আছে? না। আজ বিকেলে কি তুই আমার সঙ্গে বনানী মার্কেটে যাবি? আমার এক বান্ধবীর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে। ওর বিয়ের গিফট কিনবো। আজ তো যেতে পারবো না। কেন যেতে পারবি না? আজই বিকেলে আমি আমাদের ক্লাসের এক ছেলের কাছে যাব। ওর সঙ্গে কথা হয়ে আছে। আজ না গিয়ে কাল যাবি। তোর অ্যাপয়েন্টমেন্ট তো প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট না যে রদ বদল করা যাবে না। ওর একটা কম্পিউটার আছে। আমি ওর কম্পিউটারে ল্যাবের কাজগুলি দেখি। আরেকদিন দেখবি। একদিন প্র্যাকটিক্যালি না দেখলে কিছু হয় না। আচ্ছা। মিতু উঠে দাঁড়ালো এবং তীব্র গলায় বলল, তোর যেতে হবে না। ঘর থেকে বের হবার সময় সে এত দ্রুত বের হলো যে দরজায় বাড়ি খেয়ে মাথা ফুলে গেল। অন্য যে কোনো ছেলে হলে পুরো ঘটনায় আকস্মিকতায় হকচকিয়ে যেত। ইমনের বেলায় তার ব্যতিক্রম হলো। সে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসলো। বইয়ে সে ঠিক মন বসাতে পারল না। এই বইয়ের ফাঁকে একটা রেজিস্ট্রির চিঠি লুকিয়ে আছে। চিঠিটা গত সপ্তাহে এসেছে। চিঠির হাতে লেখা অপরিচিত। চিঠির ভাষা অশালীন। কিন্তু চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত। চিঠিটার লেখক মিতু। এই ব্যাপারে সে 100% নিশ্চিত। চিঠির একটা লাইন হচ্ছে, জানগো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটো কেন? এই লাইনটাই বলে দিচ্ছে চিঠি মিতুর লেখা। মিতু তাকে কয়েকবার বলেছে, এই তুই রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটিস কেন? তোকে দেখলে মনে হয় হ্যাচব্যাক অফ নটরডাম। মিতুর উদ্দেশ্য যদি হয় মজা করা, তাহলে সে এই লাইনটি লিখে নিজেকে স্পষ্ট করে তুলল কেন? নাকি মিতু যাচ্ছে চিঠি পড়ে সে যেন পত্র লেখককে তা ধরতে পারে।
মাঝে মাঝে ইমনের মনে হয় এই ব্যাপার নিয়ে সে মৃত্যুর সঙ্গে কথা বলে, তারপরে মনে হয় কথা বলে কি হবে। ইমন বইয়ের ভাঁজ থেকে আবার চিঠিটা বের করলো। রুল টানা কাগজে মজার একটা চিঠি। আচ্ছা, এমন কি হতে পারে এটা তাকে খুব চিন্তা ভাবনা করে লেখা মৃত্যুর প্রথম প্রেমপত্র? এর একটা জবাব পাঠিয়ে দিলে কেমন হয়? রেজিস্ট্রি করার জবাব। সম্বোধন হবে আমার প্রাণ পাখি বুলবুলি। চিঠিটা হবে অবিকল আগের চিঠির কপি। আগের চিঠিতে যেখানে জান লেখা সেখানে সে লিখবে জানের স্ত্রীলিঙ্গ জানি। শুধু চিঠির শেষে নামের জায়গায় লিখবে ইতি হ্যাঞ্চব্যাক অফ নটরডেম। ছি, এইসব সে কি ভাবছে? ইমন বইয়ে মন দেবার চেষ্টা করলো, মন বসছে না। মৃত্যুর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। এই ইচ্ছেটা তার প্রায় হয়, মাঝে মাঝে এত প্রবল হয় যে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কয়েকবার সে স্বপ্নে মৃত্যুকে দেখেছে। মানসিক ভাবে সে নিশ্চয়ই অসুস্থ, নয়তো এমন স্বপ্ন দেখতো না। একটা স্বপ্ন ছিল ভয়াবহ। সে খাটে বসে বই পড়ছে। অনেক রাত। মৃত্যু ঘরে ঢুকে বলল, এই শোনো, চোখ বন্ধ করো। ইমন বলল, কেন? মৃত্যু বলল, কেন মানে? আমি ঘুমাবো না? ঘুমোলে চোখ বন্ধ করতে হবে কেন? আমি কি শাড়ি পরে ঘুমোতে যাব নাকি নাইটি পরে ঘুমাবো? ইমন চোখ বন্ধ করলো। এর মধ্যেও পিট পিট করে তাকালো। সত্যি মৃত্যু খুব স্বাভাবিক ভঙ্গিতে শাড়ি খুলে নাইটি পরে বিছানায় উঠে এসে বলল, ঘুমোতে এসো। এত বেশি পড়াশোনা করার দরকার নেই, শেষে আইনস্টাইন হয়ে যাবে। ইমন স্বপ্নের মধ্যেও বুঝতে পারছে মৃত্যু তাকে তুই তুই করে বলছে না। মৃত্যু তার স্ত্রী, স্ত্রীরা স্বামীকে তুই করে বলে না। স্বপ্নটা দেখার পর প্রায় এক সপ্তাহ ইমন মৃত্যুর দিকে চোখ তুলে তাকাতে পারেনি। তার কাছে মনে হয়েছে মৃত্যুর চোখে চোখ পড়লেই মৃত্যু সব কিছু বুঝে যাবে। একদিন মৃত্যু নিজেই বলল, এই শোন, তুই আমাকে দেখলি এমন পাশ কাটিয়ে চলে যাস কেন? তোর সমস্যাটা কি? আমাকে তুই ভয় পাস নাকি? ভয় পাবো কেন? ভয় কেন পাবি সেটা তো আমি জানি না। তোর ভাবভঙ্গি দেখে মনে হয় তুই আমাকে ভয় পাস, আর নয়তো তুই আমার প্রেমে পড়েছিস। প্রেমের প্রাথমিক পর্যায়ে ছেলেরা এমন করে। তুই প্রেম বিশারদ হয়েছিস নাকি? আমি সর্ববিদ্যা বিশারদ। আমার মাছির মতো 30,000 চোখ। ইমন বলল, চোখ বেশি থাকার সমস্যাও আছে। চোখ যত বেশি, ভিশন তত পিওর। প্রকৃতি একটা দিলে আরেকটা দেয় না। প্রকৃতি যাকে দেবার তাকে উজাড় করে দেয়, যাকে দেবার না তাকে কিছুই দেয় না। এই জন্যই একজন হয় রবীন্দ্রনাথ, আরেকজন হয় ঠেলাগাড়ির ড্রাইভার মুকাদ্দেস। মৃত্যুর মন সচরাচর খারাপ হয় না, আর খারাপ হলেও তা বোঝা যায় না। আজ মৃত্যুর মন বেশ খারাপ। ইমনের ঘর থেকে বের হয়ে সে প্রথমে ছাদে গেল। বেশিক্ষণ থাকলো না, প্রায় সঙ্গে সঙ্গে নেমে এলো। তার মন খারাপ কিনা তার বোঝার উপায় হচ্ছে সে রান্নাঘরে কিনা। যদি দেখা যায় সে রান্নাঘরে ঢুকে কোনো একটা রান্না নিয়ে ব্যস্ত, তাহলে বোঝা যাবে তার মন বিশেষ খারাপ। মার ঘরের পাশ দিয়ে রান্নাঘরে যাওয়ার সময় ফাতেমা খুশি খুশি গলায় ডাকলেন, মিতু শুনে যা। তার খুশির প্রধান কারণ হচ্ছে সুনামগঞ্জ থেকে পাগলা পীর সাহেব এসেছেন। আজ রাতে তিনি থাকবেন, নানান বিষয় গণা গুনবেন। বর্তমানে তিনি ফাতেমার ঘরে আছেন। ফাতেমার সঙ্গে পীর সাহেব ধর্ম বোন পাঠিয়েছেন। মিতু মায়ের ঘরে উকি দিতেই পীর সাহেব মুখ ভর্তি হাসি দিয়ে বললেন, আম্মাজির মুখ মলিন কেন? মিতু পীর সাহেবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, ডাকছো কেন? ফাতেমা ঝলমলে গলায় বললেন, পীর সাহেবকে দিয়ে তোর বিয়ের গণাটা গনিয়ে নে। কোথায় বিয়ে হবে, কবে হবে, সব বলে দেবেন। মিতু বলল, আমার কোথায় বিয়ে হবে, কবে হবে আমি জানি। পীর সাহেবকে গুনে বের করতে হবে না। পীর সাহেব মনে হলো মিতুর কথা শুনে মজা পেয়েছেন, ঠিক ঠিক করে হাসছেন।
পীর সাহেবের বয়স 40-এর মতো, দাড়ি গোঁফ নেই, শার্ট প্যান্ট পরেন, মজার মজার কথা বলেন। তার ভবিষ্যৎ গড়ার পদ্ধতিটাও একটু ভিন্ন। এক টুকরা সাদা কাগজ নিয়ে নানান চিহ্ন আঁকেন, তারপর সুনামগঞ্জের ভাষায় হাসি মুখে বলেন, দরখাস্ত পেশ করেন। অর্থাৎ কি জানতে চান বলুন। যখন কিছু জানতে চাওয়া হয় তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করেন, সাদা কাগজে আরো কিছু আঁকিবুকি কাটেন, তারপর বলেন, বিসমিল্লাহ বইল্লা আঙ্গুল ফেলেন। তখন বিসমিল্লাহ বলে আঁকিবুকি কাটা কাগজে আঙ্গুল ফেলতে হয়। আঙ্গুল ফেলা মাত্র পীর সাহেব হড়বড় করে প্রশ্নের জবাব দিতে থাকেন। মৃত্যুর ধারণা এই মানুষ পীর ফকির কিছুই না, অতি ধুরন্ধর। মানুষের প্রশ্ন থেকে জবাবটা কি হলে ভালো হয় সেটা আজ করে নেয়, সেই দিকেই সে অগ্রসর হয়। মৃত্যুর ধারণা সত্যি হবার সম্ভাবনা আছে। এই মুহূর্তে পীর সাহেব ফাতিমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ফাতিমা বললেন, ভাই, আমার ছেলে দুটো সম্পর্কে বলেন। একজনের নাম শোভন, আরেকজনের নাম টোকন। পীর সাহেব বললেন, বোন, দরখাস্ত পেশ করেন, হাইকোর্টে দরখাস্ত দেন। ফাতেমা বললেন, ওরা আছে কেমন? পীর সাহেব বললেন, ভালো আছে, খুব ভালো। ফাতেমা বললেন, কোনো বিপদে পড়বে না তো? প্রশ্ন থেকে পীর সাহেব বিপদের আঁচ পেলেন। তিনি হাসি মুখে বললেন, বিপদের মধ্যেই তো আছে, নতুন করে পড়ব কি? ফাতিমা পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতায় অভিভূত হলেন। বিপদ থেকে উদ্ধারের পথ কি? পীর সাহেব কাগজে আঁকিবুকি কাটতে লাগলেন। ফাতিমাকে দিয়ে তিনি কয়েকবার তর্জনী দিয়ে কাগজ ছোঁয়ালেন। প্রতিবারই তার মুখ গম্ভীর থেকে গম্ভীরতর হলো, যেন জবাবটা পাচ্ছেন। মাথার মধ্যে চাপ পড়তেছে গো বোন, চা খাবো, চা খাওয়ানোর পরে আরেকবার চেষ্টা করে দেখব। এই বাড়িতে পাগলা পীর সাহেব এলে সবচেয়ে উত্তেজিত অবস্থায় যে থাকে তার নাম সুপ্রভা। সে সারাক্ষণ পীর সাহেবের সঙ্গেই থাকে। পীর সাহেবকে ডাকে পীর মামা। আজ সুপ্রভার দেখা পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে ফিরে সে আতঙ্কে অস্থির হয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। স্কুল থেকে ফিরে সে ভাত খায়, ভাত খেতে পারেনি, খাবার নাড়াচাড়া করে রেখে দিয়েছে, কারণ সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। এই বিপদ থেকে সে কিভাবে উদ্ধার পাবে তা জানে না। দোয়া ইউনুস ক্রমাগত পড়তে থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। দোয়া ইউনুস সে ক্রমাগত পড়েই যাচ্ছে, বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখছে না। স্কুলে সে তার গলার চেইনটা হারিয়ে ফেলেছে। এক ভারী সোনার চেইন সুরাইয়া তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। সোনার গয়না পরে স্কুলে যাওয়া এমনিতে নিষেধ। আজ ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন। সেই উপলক্ষে কিছু সাজগোজ করার অনুমতি ছিল। এই অনুমতি কাল হয়েছে। চেইন যে হারিয়েছে এটা সে টের পেয়েছে স্কুল থেকে আসার পর। স্কুলে থাকার সময় টের পাওয়া গেলে মাঠে যেখানে সবাই মেয়েরা মিলে দৌড়াদৌড়ি করেছিল সেখানে খোঁজা যেত। সুপ্রভা দোয়া পড়িয়ে যাচ্ছে। দোয়া যদি কবুল হয় তাহলে জিনিসটা কিভাবে পাওয়া যাবে সে বুঝতে পারছে না। হঠাৎ দেখা যাবে হারানো চেইন তার গলায় দুলছে, নাকি হঠাৎ স্কুলের দারোয়ান চাচা বাসায় এসে উপস্থিত হয়ে বলবে, আপামনি, আপনার চেইন পাওয়া গেছে। সমস্যা হচ্ছে স্কুলের দারোয়ান তো তার বাসার ঠিকানা জানে না। জামিলুর রহমান লক্ষ্য করলেন সুপ্রভা সিঁড়ি ঘরের অন্ধকারে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি কাছে এগিয়ে গেলেন, গম্ভীর গলায় বললেন, কাঁদছিস কেন? সুপ্রভা জবাব না দিয়ে ছুটে এসে তার বড় মামাকে জড়িয়ে ধরল। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কান্না বন্ধ করে বল, সমস্যাটা কি? মা বকা দিয়েছে? না। তাহলে হয়েছেটা কি? সুপ্রভা ফুপাতে ফুপাতে তার সমস্যার কথা বলল। জামিলুর রহমান বললেন, কাপড় বদলে চল আমার সঙ্গে। কোথায় যাব? চল দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। কেঁদে তো তুই আমার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছিস, কান্না বন্ধ কর। জামিলুর রহমানের মতো কৃপণ মানুষ সুপ্রভাকে নিয়ে অনেক দোকান ঘুরে ঠিক আগের চেইনের মতো দেখতে একটা চেইন কিনে দিলেন। সুপ্রভা বলল,
মামা, এটা তো বেশি চকচক করছে, মা যদি বুঝে ফেলে। বুঝবে না, তোর মা খুঁটিয়ে আজকাল কিছুই দেখে না। মামা, একটা কাজ করলে কেমন হয়? চেইনটা নিয়ে তেঁতুল দিয়ে ধোয়া শুরু করি, মার সামনেই ধুই, মা বুঝবে যে ধোয়ার জন্য পরিষ্কার হয়েছে। বুদ্ধিটা খারাপ না। মামা, কোক খাবো। কোক ফোক না, আজে বাজে জিনিস খেয়ে শরীর নষ্ট। কোকের একটা ক্যান জামিলুর রহমান কিনে দিলেন। কোক খেতে খেতে সুপ্রভা ফিরছে, হড়বড় করে অনবরত কথা বলছে। বড় মায়া লাগছে জামিলুর রহমান সাহেবের। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।